আজকের এল ক্লাসিকো নিয়ে আলোচনা করতে গেলেই শুরুতেই আমি অভিনন্দন জানাচ্ছি বার্সেলোনা ফুটবল ক্লাবকে, যারা কিনা এই সিজনে চারটি এল ক্লাসিকো জিতে নিয়েছে এবং লা লিগার টাইটেলটি জিততে যাচ্ছে। আজকের এল ক্লাসিকোর আলোচনার শুরুতেই আমি কয়েকটি কন্ট্রোভার্সি আলোচনার কথা বলবো, যেটা কিনা রেফারির সিদ্ধান্ত নিয়ে অনেকগুলো কথাবার্তা হচ্ছে, যেখানে এমবাপ্পের পেনাল্টিটা সঠিক ছিল কিনা, অপরদিকে রিয়াল মাদ্রিদ যে পেনাল্টিটা কনসিড করেছিল চুয়েমেনির হাতে লেগেছিল সেটা পেনাল্টি ছিল কিনা, এমবাপ্পের দুইটা অফসাইড ছিল এবং শেষে যে বার্সেলোনার 5 নম্বর গোলটি করেছিল সেটা হ্যান্ডবলের কারণে বাতিল হয়েছে, সেটা আসলে হ্যান্ডবল ছিল কিনা সেই নিয়ে কথা বলতে যাচ্ছি। যদি আমরা আজকের যে সবচেয়ে বড় আলোচনার টপিকটি হচ্ছে যে চুয়েমেনির হ্যান্ডবলটি আসলে হ্যান্ডবল ছিল কিনা, সেই বিষয়টি ক্লিয়ার আলোচনা করতে যাচ্ছি। যদি আমরা চুয়েমেনির হ্যান্ডবলটা দেখি, তার হাতে লেগেছিল এবং অনেক বার্সেলোনা ফ্যানই যোগাযোগ মাধ্যমে দেখতেছি এটিকে হ্যান্ডবল চাচ্ছে এবং রেফারি রিয়েল টাইমে এটিকে হ্যান্ডবল দেয়নি এবং পরে ভিআরে গিয়েও এই সিদ্ধান্তটা হ্যান্ডবল দেওয়া হয়নি। যদি আমরা হ্যান্ডবলের ফিফা রুলসে তাকাই, তাহলে আমরা দেখবো যে হ্যান্ডবলের যে ফিফা রুলস রয়েছে সেখানে যদি অপোজিট টিমের হাতে বল লাগে, সেটা যদি ন্যাচারাল পজিশন না হয় এবং বল শর্ট এবং হাতের ডিফারেন্ট গ্যাপটা দেখতে হবে এবং টাইমিং গ্যাপটা দেখতে হবে, সেটা কত টাইমিং গ্যাপ রয়েছে। যদি আমরা চুয়েমেনির ন্যাচারাল পজিশনটা দেখি, তিনি অপোজিট বার্সেলোনা প্লেয়ারকে ট্যাকেল করতে গিয়েছিলেন, সেখানে তার বলটি হাতে এসে লেগেছে, ইচ্ছাকৃতভাবে হাতে লেগেনি, যেটা তার অন টার্গেট একটা শট ছিল, কিন্তু তার পিছনে রিয়াল মাদ্রিদের গোলকিপার সোজা দাঁড়িয়েছিল। যদি আমরা রিয়াল টাইমটা দেখি, সেখানে ন্যানো সেকেন্ডের একটা সময় ছিল যেখানে তার হাত সরানোর কোনো অপশন ছিল না, হাত সরানোর সময় ছিল না, সেটা রেফারি ভিআরে দেখে যে সেখানে ন্যাচারাল পজিশনে দাঁড়িয়েছিল, চুয়েমেনি ইচ্ছাকৃতভাবে হাত বাড়িয়ে দেওয়া হয়নি এবং বল শুটের যে পাওয়ার ছিল সেই পাওয়ার অনুপাতে তার হাতের পজিশনটা অনেক কম একটু সময় পেয়েছিল, তার কারণে হয়তোবা রেফারি এটিকে পেনাল্টি দেয়নি, যেটা রিয়েল টাইমেও দেওয়া হয়নি এবং পরে ভিআরও পেনাল্টিটা দেওয়া হয়নি। এখানে ফিফার যে রুলটি আছে সেই রুলেই দেখানো হয়েছে এবং সেই রুলস অনুযায়ী পেনাল্টি দেওয়া হয়নি। অপরদিকে আমরা দেখেছি বার্সেলোনার পঞ্চম গোলটি, যেটা হ্যান্ডবলের কারণে বাতিল করা হয়েছে, সেখানে রেফারি এবার হ্যান্ডবল দিয়েছে। অনেকেই প্রশ্ন করতেছে এইটা হ্যান্ডবল না হলে ওটা আবার কেমন করে হ্যান্ডবল হয়। আসলে পেনাল্টির বক্সের ভিতরে হ্যান্ডবল এবং অন দ্য ফিল্ড বাইরের হ্যান্ডবলের মধ্যে একটা রুলসের ডিভাইডার আছে, একটা আলাদা আলাদা রুলস রয়েছে, সেটাকে আপনাদের দেখতে হবে, সেটাকে মানতে হবে এবং জানতে হবে। তারপর আমি কথা বলবো দুটি দলের পারফরমেন্স নিয়ে। যদি আমরা রিয়াল মাদ্রিদের ফ্যানদের অ্যাজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে দেখি, তাহলে আমরা লাইন আপ দেখেই আমরা আজকে মনে হয়েছিল শুরুতেই যে আজকে রিয়াল মাদ্রিদের সাথে বড় একটা ব্লান্ডার হতে যাচ্ছে, বড় একটা গোল বন্যা হতে যাচ্ছে, সেটা আমরা প্রথমেই অনুভব করেছিলাম। কারণ তাদের যে চারজন ব্যাক লাইন ডিফেন্স লাইন রয়েছেন, তারা প্রতিজনেই সেকেন্ড অপশন ডিফেন্ডার বলতে গেলে। আমরা যদি একদিকে আমরা লুকাস ভার্সেস, অপরদিকে ফান গার্সিয়া, মাঝখানে দুজন সেন্ট্রাল ব্যাক অ্যাসেন্সিও এবং চুয়েমেনি, তারা একজনই ফুল টাইম ডিফেন্ডার না এবং সেকেন্ড অপশন ডিফেন্ডার। আমরা যদি এই চারজনের ডিফেন্স লাইনের রেটিং এর দিকে তাকাই, তাহলে আমরা লুকাস ভাস্কেটের রেটিং 4.5, ফান গার্সিয়ার রেটিং 5.5, রাউল অ্যাসেন্সিওর রেটিং 4.5 এবং চুয়েমেনির রেটিং 4.3। তিনজনেই বাজেভাবে খেলেছে এবং বাজেভাবে খেলার কারণটাও রয়েছে, কারণ অপোজিট টিমটা বার্সেলোনা এবং এল ক্লাসিকো টাইটেল ডিসাইডিং একটা ম্যাচ, ইম্পর্টেন্ট হাই ভোল্টেজ একটা ম্যাচ। এবং অপরদিকে যে খেলোয়াড়গুলো রয়েছেন ফারান টোরেস মাঝখানে এবং বিশেষ করে দুইজন উইঙ্গার, স্পিডির ইনফর্ম দুজন উইঙ্গার লামিন ইয়ামাল এবং রাফিনা, এই দুজনকে ফান গার্সিয়া এবং লুকাস ভার্সেস আটক করতে পারবে না, সেটা আমরা প্রথম থেকেই অনুধাবন করেছি। আজকে রিয়াল মাদ্রিদ কয়টি গোল খাবে সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম, কিন্তু খেলার শুরুতেই আমরা দেখেছি রিয়াল মাদ্রিদ দুটি গোল দিয়ে দেয়, সেখানে একটা পেনাল্টি থেকে গোল দেয় এবং ভিনিসিয়াসের অ্যাসিস্ট থেকে এমবাপ্পে দ্বিতীয় গোলটি করেন, যেখানে রিয়াল মাদ্রিদ ভক্তরা মনে করতেছিল আজকে হয়তো রিয়াল মাদ্রিদ বার্সেলোনা বিপক্ষে জয়টা ছিনিয়ে আনতে পারবে এবং অপরদিকে মনে হচ্ছিল যে বার্সেলোনা কামব্যাক করতে পারবে, যেটা কিনা এই সিজনে তারা করে আসতেছে। কিন্তু কোনো ভক্তই, কোনো ফুটবল ফ্যানই এক্সপেক্টেড করেনি যে এত তাড়াতাড়ি কামব্যাকটা হবে এবং এত তাড়াতাড়ি সেকেন্ড হাফ শুরুর আগেই তারা লিড নিয়ে ফার্স্ট হাফ শেষ করবে। বার্সেলোনা দুটি গোল কনসিড করার পর তাদের খেলার টেম্পোটাকে ধরার চেষ্টা করে এবং ছোট ছোট পাসিং ফুটবল খেলে, পাসিং বেসিক
ফুটবল খেলে, পজিশন বেসিক ফুটবল খেলে, হাই প্রেসিং ফুটবল খেলে তারা অ্যাটাকে যায় এবং রিয়াল মাদ্রিদ মিডফিল্ডটাকে নাস্তানাবুদ করে একটা প্যানসিরা অবস্থা করে চারটি গোল করতে সক্ষম হয় ফার্স্ট হাফে। আমরা যদি প্রথম দুটি গোলের দিকে থাকি তাহলে আমরা দেখবো প্রথম দুটি গোল তাদের টিম কম্বিনেশন দুটি গোল ছিল, যেখানে আমরা দেখবো যে এরিক গার্সিয়া, যিনি কিনা গত ম্যাচও গোল করে রিয়াল বার্সেলোনার শুভ সূচনা করে, আজকের ম্যাচও তার হেড থেকে শটে হাইটে একটু কম থাকার পর তার হেডে প্রথম গোলটি আসে এবং পরের গোলটি লামিন ইয়ামাল, যিনি কিনা ওই জায়গা থেকে বারবার গোল করতেছেন এবং কেমন করে 70 বছর একটি ছেলে ওই জায়গা থেকে বাম পায়ে দুর্দান্ত শট করে গোল করতেছেন, যেটা কিনা থিবো কর্তৃর মতো লম্বা একজন গোলকিপারকে বিট করে ওই জায়গা থেকে গোল করতেছেন। সেটা নিয়ে অনেক কথাবার্তা রয়েছে, কিন্তু তিনি যে বর্তমানে বেস্ট একজন উইঙ্গার এবং বেস্ট একজন খেলোয়াড় সেটা আমরা আপনাদেরকে মানতেই হবে, সেটা সব ফুটবল ফ্যানদেরই মানতে হবে। অপরদিকে রাফিনাকে আপনাদের গত কয়েকটি ম্যাচে গোল পাচ্ছিল না, ভালো খেলতে ভালো পারফর্ম করতে পারতেছিল না, কিন্তু যখনই রাফিনা রিয়াল মাদ্রিদকে পায় তখনই সে জ্বলে উঠে। গত কয়েকটি এল ক্লাসিকো এবং আজকের এল ক্লাসিকো তিনি জ্বলে উঠেছেন এবং রিয়াল মাদ্রিদের উপর ঝালটি তিনি ঝেড়েছেন এবং আমরা দেখেছি দুটি গোল করেছেন এবং সহজ কয়েকটি সুযোগ মিস না করলে হয়তো রাফিনা হ্যাটট্রিকও পেয়ে যেতেন এবং বার্সেলোনা 6-7টি গোলে লিডে নিতে পারতো, যেই স্পিডি হাই প্রেসিং ফুটবলটা তারা প্রথমে খেলেছেন। আমরা যদি আজকের মাঝে ট্যাকটিক্যাল আলোচনা করি তাহলে রিয়াল মাদ্রিদের কোনো ট্যাকটিক্যাল আলোচনা করার মতো কোনো বিষয় নেই, যেখানে তাদের ডিফেন্স লাইন, মিডফিল্ড লাইন কিছুই ছিল না, এক এমবাপে ছাড়া কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না, যেখানে তাদের ডিফেন্সও বিট হচ্ছে, মিডফিল্ডও বিট হচ্ছে, ওফেন্সে অফসাইড ট্র্যাকে বারবার পড়তেছে। দুটি গোল, একটি পেনাল্টি এবং একটি গোল তারা অফসাইডের কারণে কিঞ্চিত পরিমাণ অফসাইডের কারণে বাতিল হয়েছে, যেটা কিনা বার্সেলোনা হাইল্যান্ড ডিফেন্ডিং একটা পলিসি, একটা ট্যাকটিক্স। এবং অপোজিট টিমের কথা বলে বার্সেলোনা তাদের ট্যাকটিক্স হচ্ছে হাই প্রেসিং ফুটবল এবং দুটি গোল খাওয়ার পর তারা হাই প্রেসিংটা বিশেষ করে বেশি করে হাই প্রেসিং করার চেষ্টা করে এবং তারা দেখে যে বাকি যে পরের যে 2-3 নম্বর এবং 4 নম্বর গোলটি হচ্ছে সেটি তাদের হাই প্রেসিং করার কারণে এবং হাই প্রেসিং করার কারণে তারা লুকাস ভাস্কেজের মিস্টেক থেকে বল পেয়ে যায় এবং অপর গোলটি 4 নম্বর গোলটি সেটিও তারা পেয়ে যায়। হাই প্রেসিং ফুটবল খেলা, তাদের হাই প্রেসিং ফুটবলটা ফিজিক্যালি মেন্টালি রিয়াল মাদ্রিদ থেকে বিট করেছে, প্রেসিংয়ে বিট করেছে, মেন্টালি বিট করেছে, ফিজিক্যালি বিট করে তারা 4-4টি গোল দিয়েছে এবং প্রথম হাফ তারা যেই স্পিডে যেই এনার্জি নিয়ে ফুটবল খেলতেছিল সেই এনার্জি যদি তারা সেকেন্ড হাফও অ্যাপ্লাই করতো তাহলে হয়তো বা আজকের স্কোর লাইনটা আরো বড় হতে পারতো, বিশাল একটা ব্যালেন্ডার হতে পারতো রিয়াল মাদ্রিদের জন্য, যেখানে তাদের ব্যাক লাইন বলতে কিছুই নেই। কিন্তু সেকেন্ড হাফে আমরা দেখেছি বার্সেলোনা কিছুটা পজিশন বেসিং ফুটবল খেলার চেষ্টা করে, কিছুটা স্লো বিল্ড আপ ফুটবল খেলার চেষ্টা করে, যেখানে তারা মনে করছিল যে 2 গোলের লিড আছে, এখান থেকেই তারা খেলাটি শেষ করতে চেয়েছিল এবং তাদের এনার্জিটা রাখার চেষ্টা করছিল বাকি পরবর্তী যে 3টি ম্যাচ আছে তার জন্য তারা এনার্জিটা জমায় রাখার চেষ্টা করছিল, যারা কিনা গত 3 দিন আগে ইন্টার মিলানের বিপক্ষে 120 মিনিটের একটা বিগ ম্যাচ খেলে এসেছে। কিন্তু তাদের এই সুযোগটা শেষের দিকে এসে রিয়াল মাদ্রিদ কাজে লাগে, তাদের কিছু সাবস্টিটিউট প্লেয়ার নামে বিশেষ করে আমরা দেখবো যে লুকা মডরিচ নামার পর তাদের খেলার মধ্যে একটা চেঞ্জিং আসে, তারাও কিছুটা টেম্পারেচার ম্যাচের টেম্পোটাকে ধরে রেখে পজিশন বেশি ফুটবল খেলে 3 নম্বর গোলটি তারা পেয়ে যায় এবং শেষের দিকে বদলি একজন খেলোয়াড়, নতুন একটা ছেলে, সে যদি সব সুযোগটা মিস না করতে তাহলে হয়তো স্কোর লাইনটা 4-4 খেলাটা শেষও হতে পারতো। কিন্তু আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদে কিছুই পাওয়ার ছিল না, সম্পূর্ণ খেলাটি খেলেছে বার্সেলোনা, যেখানে 33% বল পজিশন ছিল রিয়াল মাদ্রিদ, অপরদিকে 67% বল পজিশন ছিল বার্সেলোনার এবং পুরো মাঠেই আমরা বার্সেলোনা পায় বল দেখেছি, যেখানে ডিফেন্স, মিডফিল্ড, ওফেন্স কোথাও রিয়াল মাদ্রিদ খুঁজে পাওয়া যায়নি। রিয়াল মাদ্রিদের এই ট্যাকটিক্স হয়তোবা কালো আঞ্চলতির লাইফে এটি শেষ এল ক্লাসিকো এবং আরো কয়েকজন খেলোয়াড় আছেন বার্সেলোনার, হয়তোবা তাদেরও এটি শেষ এল ক্লাসিকো, বিশেষ করে লুকা মডরিচ হয়তোবা এটাই তার শেষ এল ক্লাসিকো, লুকাস ভাস্কেটস তারও হয়তোবা এটি শেষ এল ক্লাসিকো। আজকের এল ক্লাসিকো যে নাটকীয়তা, যে রোমাঞ্চকর হয়েছে এবং ছোট ছোট বিষয়গুলো রয়েছে সে বিষয়ে কথা বলতে গেলে অনেক লম্বা একটা ভিডিও হবে এবং ট্যাকটিক্যাল একটা ভিডিও আমি আশা করি কালকে দিনের বেলা সময় করে তৈরি করবো। আজকে এই পর্যন্তই থাকতেছে, ধন্যবাদ।